আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলোচনায় আজকে আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন যেই তারেক রহমান নির্বাসন শেষে বাংলাদেশে ফিরে আবারও বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন, নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। তিনি যে এত দ্রুত আবারও পাকিস্তান আইএসআই এর সঙ্গে তার কানেকশন দেখাতে সক্রিয় হয়ে উঠলেন, সেটা বেশ চমক দেখানোর মতোই বটে। পাকিস্তানের সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসে বাংলাদেশের যে একটা প্রকাশ্য উষ্ণ সম্পর্ক গড়ে উঠেছিল, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে যখন সম্পূর্ণ সমর্থন দিতে ভারত সরকার রাজি হয় এবং বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানই আসছেন এই বিষয়টি নিয়ে কাজ করতে সম্মত হয়, তখন তারেক রহমানের কাছ থেকে ভারত সরকারের প্রধান প্রতিশ্রুতি যেটা আশা করেছিল তারা, সেটা হচ্ছে এই যে পাকিস্তানের কাছ থেকে সরে তারেক রহমান বাংলাদেশকে ভারতমুখীনতার দিকে একটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। মানে ভারতের সঙ্গেই যে বন্ধুত্বটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা যেমন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করবেন, তেমনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা অবাধে বাংলাদেশে চলাচল করলে বাংলাদেশের ভূখণ্ডে তাদের তৎপরতা অব্যাহত আছে এটা জানলে ভারতের ভেতরে যে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় সেটা থেকে ভারতকে রক্ষা করবেন তারেক রহমান। এবং তারেক রহমান ক্ষমতায় আসবার পর তিনি যখন সেনাবাহিনীতে রদবদল আনেন বড় ধরনের, সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো রদবদলের দিকে দৃষ্টি হয়েছিল তার একটি ছিল সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদ যেটিতে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান, যিনি কিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দফতরের সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান স্টাফ অফিসার অর্থাৎ পিএসও হিসেবে কাজ করছিলেন। এবং এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান হচ্ছেন সেই ব্যক্তি যিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা হিসেবে পাকিস্তানের প্রথম সফরটি করেন 2025 সালের জানুয়ারিতে সেনাবাহিনীর একটি শীর্ষস্থানীয় প্রতিনিধি দল নিয়ে গিয়ে, এবং সেখানে তখন এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর অসীম ক্ষমতাধর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, দ্বিতীয় সর্বোচ্চ প্রধান কর্মকর্তা শাহির শামসাদ মির্জা, এদের সাক্ষাৎ হয়েছিল। এবং তখন এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানই কিন্তু পাকিস্তান থেকে চীন পাকিস্তানের যৌথ কারিগরি সহায়তায় নির্মিত যুদ্ধ বিমান কেনার প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। মানে ওই ঘটনা ভারতে একেবারে টনক নড়িয়ে দিয়েছিল ভারতের সংবাদ মাধ্যম, ভারতের কূটনৈতিক মহল, রাজনৈতিক মহল এবং সশস্ত্র বাহিনীর নানা অংশ একেবারে চমকে উঠেছিল যে ইউনূস সরকার এতটা স্পষ্টভাবে দুই সেনাবাহিনীর মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার ঘোষণা দিচ্ছে। এরপর পাকিস্তান সেনাবাহিনীর শাহির শামসাদ মির্জা মানে দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা সহ অনেক কর্মকর্তারাই এসেছেন বাংলাদেশ সফরে ইউনূস সরকারের পুরোটা আমল জুড়ে। ভারতীয় সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল যে আইএসআই প্রধান বাংলাদেশ সফর করেছেন এবং খবর বেরিয়েছিল যে আইএসআই নাকি ঢাকায় রীতিমতো একটা অফিস খুলে বসেছে। সে সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সেই খবরকে অস্বীকার করা হলেও ভারতের সংবাদ মাধ্যম ভারতের গোয়েন্দা সূত্রের বরাতে বরাবর লিখেছে যে আইএসআই এর গোয়েন্দাদের একদম অবাধে যাতায়াতের ক্ষেত্রে পরিণত হয়েছে বাংলাদেশের ভূখণ্ড। এ অবস্থায় তারেক রহমান ক্ষমতায় এসেছেন। তারেক রহমান ক্ষমতায় এসে এই যে রদবদল এনেছেন তার মধ্যে তিনি লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সরিয়ে দিয়ে নতুন পিএসও এনেছেন। শুধু তাই নয়, এই যে পাকিস্তানপন্থী অফিসার হিসেবে পরিচিত পাওয়া লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, তাকে তিনি রীতিমতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন, মানে তার সেনাবাহিনীর ক্যারিয়ার শেষ করেছেন। অন্যদিকে তারেক রহমান আরেকটা যেটা বড় পরিবর্তন এনেছিলেন সেটা হচ্ছে ডিজিএফআই এর পদে পরিবর্তন, মানে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই প্রধান পদে পরিবর্তন এনে তিনি কায়সার রশিদকে সেই পদে নিয়ে আসেন এবং
পদোন্নতি দিয়ে মেজর জেনারেল বানিয়ে ডিজিএফআই এর দায়িত্ব দেন তার বিশ্বস্ত একজনকে বসাতে। আর ইউনূস আমলের ডিজিএফআই প্রধান মানে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান, যিনিও কিনা এই আইএসআই কানেকশনে ব্যাপক তৎপরতা চালাচ্ছিলেন। এমনকি সামরিক গোয়েন্দা সংস্থা সে সময় হাদির হত্যাকাণ্ড সহ নানা রকম ঘটনা প্রবাহ ঘটাচ্ছিল কিনা সে বিষয়ে মানে হাদির ঘনিষ্ঠ পরিবারের সদস্য, ইনকিলাব মঞ্চের সদস্যরা যেমন বক্তব্য রাখছিলেন, তেমনি নানা তরফে এ সন্দেহ ছিল। সেই ডিজিএফআই প্রধানকে বদলেও তারেক রহমান তার বিশ্বস্ত কায়সার রশিদকে ব্রিগেডিয়ার পদ থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ডিজিএফআই প্রধানের দায়িত্ব দেন। এই দুটোকে সুস্পষ্ট ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছিল যে তারেক রহমান আশ্বস্ত করতে চান ভারতকে, ভারতের সেনাবাহিনীকে, সেনা গোয়েন্দা সংস্থাকে, যে বাংলাদেশ পাকিস্তানের আইএসআই এর সঙ্গে কানেকশন রাখতে চায় না। বিশেষ করে তারেক রহমান, যার দীর্ঘ দুর্নাম আছে বা যাকে নিয়ে দীর্ঘ অভিযোগ আছে, উদ্বেগ আশঙ্কা আছে যে তিনি আর আইএসআই বরাবর ভীষণ ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন, সেই ব্যক্তিটি এই আশ্বাস প্রতিবেশী রাষ্ট্র ভারতকে দিতে চাইছে, যাদের সমর্থন, যাদের এক রকমের স্বীকৃতি সরাসরি তার আবারও নির্বাসন জীবন শেষে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারার পেছনে কাজ করেছিল, যে পাকিস্তানের আইএসআই এর সঙ্গে তার সরকার কোনো মাখামাখির সম্পর্ক রাখবে না, পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গেও হয়তো নয়। এ অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ডিজিএফআই প্রধানকে নিয়োগ দিয়েছিলেন কায়সার রশিদ, তিনি কিন্তু দায়িত্ব নেওয়ার পরপরই চিকিৎসার কথা বলে মানে আনুষ্ঠানিকভাবে চিকিৎসার জন্য দিল্লি যাচ্ছেন এমন ঘোষণা দিয়ে সস্ত্রীক দিল্লি ঘুরে আসেন এবং সেখানে গিয়ে দিল্লিতে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান এবং ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থা মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিটের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে আসেন এবং সেটা জানান দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর তরফে। বিস্ময়করভাবে মানে সাধারণভাবে গোয়েন্দা কর্মকর্তারা কোথাও সফরে গেলে কোথায় তারা সফর করছেন, কোথায় তারা সাক্ষাৎ করছেন, অনেক ক্ষেত্রেই সেটা গোপন রাখা হয় এবং নিশ্চয়ই সেটা মাথায় রেখেই ডিজিএফআই প্রধান দায়িত্ব নেওয়ার পরপরই চিকিৎসার কথা বলে দিল্লি গেলেন। কিন্তু হাদির সন্দেহভাজন হত্যাকারীরা যখন ভারতে গ্রেফতার হয়েছে বলে এবং গ্রেফতার হওয়া মাত্র হাদিকে হত্যা করে তারা সীমান্ত পাড়ি দিয়েছে বলে স্বীকার করে নিয়েছে বলে যখন পুলিশের একটা বিশেষ টাস্কফোর্স ঘোষণা দেয় ভারতে, তখন বাংলাদেশে বসে বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর ঘোষণা করে যে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর শীর্ষ একজন কর্মকর্তা ভারত ঘুরে আসার পর ভারতের কর্মকর্তাদের সঙ্গে তার যে আলাপ হয়েছিল তার ভিত্তিতেই এই হাই প্রোফাইল গ্রেফতারের ঘটনা ঘটতে পেরেছে। এবং তার পরপরই আমরা দেখি ভারতের হিন্দুস্তান টাইমস, ভারতের দ্য প্রিন্ট, এরা ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, কারণ তারেক রহমানের পরিবর্তন করা ডিজিএফআই প্রধান প্রথম সফরে দায়িত্ব নেওয়ার পরপরই দিল্লি গিয়ে ভারতের গোয়েন্দা প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। এই কথায় খবর প্রকাশিত হতে থাকে যে ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এখন তারেক রহমান সকলকে চমকে দিয়ে তার ডিজিএফআই প্রধানকে, সামরিক গোয়েন্দা সংস্থার প্রধানকে এখন পাকিস্তান পাঠাচ্ছেন এবং পাকিস্তান সফরে গেছেন এপ্রিলের 1 তারিখ বাংলাদেশের ডিজিএফআই প্রধান কায়সার রশিদ এবং সেখানে গিয়ে তিনি পাকিস্তানের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি আইএসআই প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ভারতের সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে এসেছে যে তিনি ইসলামাবাদে যে গেছেন সেখানে তিনি আইএসআই প্রধান সহ শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই যে মেজর জেনারেল কায়সার রশিদের এই আইএসআই এর সঙ্গে সাক্ষাৎ করতে বা পাকিস্তান সফরের বিষয়টাও যে গোপন থাকলো না, তাতে মনে হচ্ছে যে তারেক রহমান তার যে স্লোগান সবার আগে বাংলাদেশ, সেটাকে অনুসরণ করে একদিকে ভারত আর একদিকে পাকিস্তানকে নিয়ে খেলতে চাইছেন। এই আইএসআই কানেকশনটাই কিন্তু ভারতের সঙ্গে তারেক রহমানের এমন দূরত্ব তৈরি করেছিল যে এই যে খালেদা জিয়া মৃত্যুশয্যায় যাওয়ার আগ পর্যন্ত একদম নভেম্বরের শেষ পর্যন্ত ভারত কিছুতেই
তারেক রহমানকে বিএনপির প্রধান নেতা বা বাংলাদেশের বিকল্প রাজনীতির প্রধান হিসেবে দেখতে কিছুতেই সমর্থ হচ্ছিল না, মানে তারা কিছুতেই সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছিল না। এমনকি ইউনূসের আমলে সম্পর্কটা এমন তলানিতে গিয়ে ঠেকার পরেও এবং বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং জামায়াতে ইসলামী এই দুই বিকল্পই শুধু সামনে হাজির হওয়ার পরেও ভারতের অবস্থান ছিল যে বেগম খালেদা জিয়াই এ দফায়ও নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দেবেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি সরকার ক্ষমতায় এসে দায়িত্ব পালন শুরু করবেন এবং তারপর বিএনপি সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করে তার উপর নির্ভর করবে যে তারেক রহমান সত্যিই বাংলাদেশে আসতে পারবেন কিনা এবং তাতে ভারত সমর্থন দেবে কিনা। এই অবস্থানটাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেরও ছিল, কারণ এই অঞ্চলে ভারতের পরামর্শকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে এ নিয়ে ট্রাম্প, তুলসী গ্যাবার্ড কিংবা পল কাপুর কারো কোনো রাগঢাক নাই। এ অবস্থায় বেগম খালেদা জিয়া মৃত্যুশয্যায় চলে যাওয়ার পরেও মনে করে দেখেন নভেম্বরের একেবারে শেষ তারিখেও তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে লিখলেন যে মাকে মৃত্যুশয্যায় দেখতেও তিনি যে দেশে আসবেন এই সিদ্ধান্তটা তার উপর নির্ভর করছে না। কিন্তু কিছুতেই বেগম খালেদা জিয়া আর নির্বাচনে অংশ নেওয়ার মতো সুস্থ হবেন না। আর এই পরিস্থিতিতে বিএনপির রাজনীতিটা তারেক রহমান না ফিরলে এমনই দুর্বল হয়ে পড়বে যে তাতে বিএনপির পক্ষে জামায়াতে ইসলামীকে হারিয়ে আর কিছুতেই নির্বাচনে জিতে আসা সম্ভব হবে না। আর তখন ভারত যুক্তরাষ্ট্র পড়বে আরো বড় বিপদে। এই বাংলাদেশে যখন কট্টরপন্থী একটি দল নির্বাচিত হয়ে রাজনীতির কেন্দ্রে চলে আসবে, সেসব কথা হিসাব করে তখন তাড়াতাড়ি তারেক রহমানের সঙ্গে যোগাযোগ শুরু করে, প্রথম সক্রিয় যোগাযোগ শুরু করে ভারত এবং লন্ডনে ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরায়স্বামী সহ ভারতের গোয়েন্দা সংস্থার বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে তার যে আলাপ আলোচনা তখন হয়, তাতে কিন্তু পরিষ্কারভাবে আর যেন কখনো কোনো আইএসআই কানেকশনে তারেক রহমানের নেতৃত্বে থাকা অবস্থায় বাংলাদেশে 10 ট্রাক অস্ত্র আসতে না পারে, বাংলাদেশে বাংলা ভাইয়ের উত্থান ঘটতে না পারে, আনসারুল্লাহ বাংলা টিমের উত্থান ঘটতে না পারে, এই বিষয়গুলো নিয়ে বিশেষভাবে আলাপ হয়েছে। এসব দুর্নাম, অভিযোগ, আশঙ্কা দূরীভূত করে যেই তারেক রহমান নির্বাসন শেষে বাংলাদেশে ফিরে আবারও বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন, নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তিনি যে এত দ্রুত আবারও পাকিস্তান আইএসআই এর সঙ্গে তার কানেকশন দেখাতে সক্রিয় হয়ে উঠলেন, সেটা বেশ চমক দেখানোর মতোই বটে। তবে কে জানে, হয়তো এসবের পেছনেও তার যে শুভাকাঙ্ক্ষী রাষ্ট্রগুলো আছে সেসব শুভাকাঙ্ক্ষী রাষ্ট্রের পরামর্শ, সম্মতি, সমর্থন সবই থাকতে পারে। গোয়েন্দাদের সঙ্গে বেশ প্রকাশ্যে খেলবার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান, তা নিশ্চিত, যে কারণে দিল্লিতে ডিজিএফআই প্রধানের যে সফর সেটা প্রকাশ্য করে দেওয়ার মাধ্যমে তারেক রহমান সরকার রয়ের সঙ্গে তাদের সক্রিয় সম্পর্কটাও প্রকাশ করে দেওয়ার প্রয়োজন বোধ করেছিলেন। অবৈধ ইউনূস সরকার ক্ষমতা দখল করে বাংলাদেশের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারতকে বাংলাদেশের প্রধান শত্রু হিসাবে জাহির করতে শুরু করে এবং জুলাই সন্ত্রাসীদের লেলিয়ে দেয় ভারত ইস্যু নিয়ে মাঠ গরম করার জন্য। ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নির্দিষ্ট তারিখের একদিন আগেই রজার খলিল ওরফে খলিলুর রহমান ভারত সফরে যান 2025 সালের নভেম্বর মাসে। এখন তিনি আবার তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী। লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর এই রজার খলিল হয়ে উঠেছিল তারেক রহমান সরকারকে ক্ষমতায় আনার মূল প্রেরণক। শোনা যায় তারেক রহমান ভারতের কাছে, আমেরিকার কাছে বহু মুচলেকা দিয়েছেন। সেসব মুচলেকা এখন কড়াই গন্ডায় আদায় করার সময় এসেছে। আগামী 7 এপ্রিল এই রজার খলিল ওরফে খলিলুর রহমান ভারত সফরে যাচ্ছেন। লোকে বলছে ভারত বাংলাদেশ সম্পর্কের রিসেট বাটন নিয়েই তিনি নাকি দিল্লি যাচ্ছেন, নাকি সেই যে মুচলেকার বিষয়টি, মুচলেকা কি দিয়েছিলেন সেটাই কি পাওনা বোঝাতে যাচ্ছেন?
আপনাদের হয়তো মনে থাকবে যে কলম্বো সিকিউরিটি কনক্লেভের বৈঠকে অংশগ্রহণের নাম করে খলিলুর রহমান ওরফে রজার খলিল 2025 সালের নভেম্বরে ভারত সফর ছিল একটি রহস্য ঘেরা ঘটনা। অন্তর্বর্তী সরকারের আমলে মাত্র 2 জন উপদেষ্টার ভারত সফরের মধ্যে এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষত এমন এক সময়ে যখন শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে এবং বাংলাদেশ তার প্রত্যর্পণ দাবি করছে। সেই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রজার খলিল ওরফে খলিলুর রহমানের দিল্লি যাওয়া এবং অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। এখন সেই একই ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দিল্লি যাচ্ছেন। তারেক রহমান সরকারের প্রথম উচ্চ পর্যায়ের দিল্লি সফর হিসাবে এটি কূটনৈতিক গুরুত্ব অনেক বেশি। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গী হওয়ার বিষয়টি এই সফরের গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে। এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথেও আলোচনার বিষয়ে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের রিসেট বোতাম হিসাবে দেখা হচ্ছে। তার মানে হচ্ছে এই সফরটি নিছক কোনো রুটিন কূটনৈতিক যাতায়াত নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি বড় ধরনের পট পরিবর্তনের ইঙ্গিত। গত 1.5 বছর ধরে ঢাকা এবং দিল্লির মধ্যকার কূটনৈতিক করিডোরগুলো নজিরবিহীন তিক্ততায় আচ্ছন্ন ছিল। ইউনূস সরকারের ভারত বিরোধী অবস্থান এবং দুই দেশের মধ্যে তৈরি হওয়া দূরত্বের কারণে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি সৌজন্য সাক্ষাতের জন্য দীর্ঘ 9 মাস অপেক্ষা থাকতে হয়। তবে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এই রাজনৈতিক এবং কূটনৈতিক সমীকরণে দ্রুত পরিবর্তন আসতে শুরু করে। অনেকেই বলেছেন সেই যে মুচলেকা তত্ত্ব, এর আগে একটি ভিডিও করেছিলাম, দয়া করে দেখে নেবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো উষ্ণ অভিনন্দন বার্তা এবং নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতি স্পষ্ট বার্তা দিয়েছিল যে নয়াদিল্লিও তিক্ততার অবসান ঘটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে প্রস্তুত। এই পরিবর্তিত প্রেক্ষাপটেই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের আসন্ন 2 দিনের দিল্লি সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে অনেকের কাছে। মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্স বা ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেওয়ার ঠিক আগে পররাষ্ট্রমন্ত্রীর এই দিল্লি যাত্রার কৌশলগত তাৎপর্য অত্যন্ত ব্যাপক। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে যাওয়া ডক্টর খলিলুর রহমানের এই সফরে ভারতের শীর্ষ নীতি নির্ধারকদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে তার সম্ভাব্য বৈঠকগুলো প্রমাণ করছে যে এই রিসেট কেবল রাজনৈতিক শুভেচ্ছার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং অর্থনীতি, জ্বালানি ও নিরাপত্তার মতো স্পর্শকাতর খাতগুলো এর আওতাভুক্ত। বিশেষ করে ডক্টর ইউনূস ক্ষমতা দখল করার পরে পাকিস্তান থেকে ডেকে এনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের বেসামরিক কর্মকর্তা সকলকে নিয়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশে যে নতুন ফ্রন্ট ওপেন করা হয়েছিল, সেটি ভারতের রাজনীতির বা ভারতের পক্ষ থেকে আলোচনার মূল বিষয়বস্তু হবে, তাতে কোনো সন্দেহ নেই। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন অজিত দোভালের সঙ্গে ডক্টর খলিলের যে কাজের সম্পর্ক তৈরি হয়েছিল, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সেটিকেই তিনি একটি কার্যকর কূটনৈতিক রূপরেখায় পরিণত করার চেষ্টা করবেন বলে অনেকে বলছেন। এই কূটনৈতিক তৎপরতার পেছনে সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করছে অর্থনৈতিক বাস্তবতা। গত 15 বছরে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে গভীর বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল, ডক্টর ইউনূসের শাসনকালে রাজনৈতিক অস্থিরতা এবং ইউনূস সরকারের টানাপোড়েনের কারণে তাতে বড় ধরনের ধাক্কা লাগে। $14 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্য হারে কমে যায়। বর্তমানে উভয় দেশই এই অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠতে মরিয়া। আর এই পুনর্জাগরণের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সেপা। 2026 সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের কথা রয়েছে, যদিও বর্তমান সরকার এই সময়সীমা আরো 3 বছর বাড়ানোর
আবেদন করেছে, তবুও ভবিষ্যতের কথা মাথায় রেখে ভারতের বিশাল বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ এবং কৃষি পণ্যের শুল্কমুক্ত এবং বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করা ঢাকার জন্য অস্তিত্ব রক্ষার লড়াইয়ের মতো। সেপা চুক্তির মাধ্যমে কেবল শুল্ক কমানো নয়, বরং অশুল্ক বাধা দূর করা, সাপ্লাই চেইন শক্তিশালী করা এবং বেনাপোল পেট্রাপোলের মতো স্থলবন্দরগুলোর লজিস্টিক জটিলতা নিরসনের মাধ্যমে দুই দেশের অর্থনীতিকে আরো গভীরভাবে যুক্ত করার চেষ্টা করা যাবে বা করা হবে। এর পাশাপাশি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে ভারতীয় বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়টিও বিশেষ গুরুত্ব পাবে বলে অনেকে বলছেন। বাণিজ্যিক স্বার্থের সমান্তরালে জ্বালানি এবং পানি নিরাপত্তার মতো অত্যন্ত জরুরি বিষয়গুলো এই সফরের আলোচনার টেবিলে প্রাধান্য পাবে। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির উপর যে চাপ সৃষ্টি করেছে তা সামাল দিতে ভারত থেকে নিরবচ্ছিন্ন ডিজেল সরবরাহ একটি বড় রক্ষা কবচ হিসেবে কাজ করছে, যে পরিকল্পনা শেখ হাসিনার সরকার বহু আগে করেছিল এবং সে অনুযায়ী পাইপলাইন নির্মিত হয়েছিল, যে পাইপলাইন দিয়ে এখন বাংলাদেশে তেল আসছে। ভারতের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে ডক্টর খলিলের বৈঠকটি জ্বালানি খাতের এই সহযোগিতা আরো সম্প্রসারিত করার একটি সুস্পষ্ট ইঙ্গিত। ঠিক একইভাবে আগামী ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া 1996 সালের গঙ্গার পানি চুক্তি নবায়ন বা নতুন শর্তাবলী নির্ধারণ বাংলাদেশের কৃষি, অর্থনীতি এবং পরিবেশের জন্য অত্যন্ত সংবেদনশীল একটি ইস্যু। এটি কেবল কূটনীতির বিষয় নয়, কোটি মানুষের জীবন জীবিকার সঙ্গে সম্পৃক্ত। পররাষ্ট্রমন্ত্রীর এই সফর কেবল ইউনূস সরকারের আমলে তৈরি হওয়া ক্ষত মেরামতের চেষ্টা নয়, বরং ভৌগোলিক এবং কৌশলগত বাস্তবতাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটি সুচিন্তিত পদক্ষেপও হতে পারে। রাজনৈতিক বাগাড়ম্বর দিয়ে ভূরাজনৈতিক বাস্তবতা বদলানো যায় না। বাণিজ্য, ট্রানজিট, জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে সীমান্ত ব্যবস্থাপনা সবকিছুতেই ভারতের সহযোগিতা বাংলাদেশের জন্য অপরিহার্য। অন্যদিকে ভারতের নেইবারহুড ফার্স্ট পলিসি এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে তাদের ভূরাজনৈতিক আধিপত্য বজায় রাখার জন্য একটি স্থিতিশীল এবং বন্ধুভাবাপন্ন বাংলাদেশ দিল্লির জন্য সমানভাবে জরুরি। এখন দেখার বিষয় হলো এই যে সম্পর্কের এই রিসেট বাটন চেপে ঢাকা এবং দিল্লি তাদের সাম্প্রতিক অতীতের তিক্ততাকে পেছনে ফেলে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি টেকসই এবং ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব কতটা সফলভাবে গড়ে তুলতে পারে। বিশেষ করে তারেক রহমানের ফিরে আসা, বাংলাদেশে ক্ষমতা গ্রহণ সবকিছুই যখন ভারতের ইশারার উপর নির্ভরশীল ছিল, এক্ষেত্রে ভারত কতটা আপার হ্যান্ড পাবে সেটিও দেখার বিষয়। এই সফরের ফলাফলই নির্ধারণ করে দেবে আগামী দিনগুলোতে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর সম্পর্কের গতি প্রকৃতি কোন পথে অগ্রসর হবে। ভালো থাকবেন সবাই।